This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিওটা দেখলেন? এটা ওই সত্য ঘটনা অবলম্বনে বানানো একটা ভাইরাল ভিডিও বলতে পারেন আর কি। সিনেমা শুনেছেন সত্য ঘটনা অবলম্বনে, এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে বানানো একটা ভাইরাল ভিডিও। এবার দেখুন, একটা কথা তো আপনারা সবাই জানেন যে সেই খুব বিখ্যাত কথাটা আর কি, শিব ঠাকুরের আপদ দেশে নিয়মকানুন সর্বনেশে। এবার শিব ঠাকুরের দেশটা যে এত বিস্তৃত হয়ে গেছে, আমেরিকাও যে তার মধ্যে রয়েছে, এটা মাঝে মধ্যে আমরা ভুলে যাই। ঈশ্বর তো, ঈশ্বরের অবাধ গতি, ফলে সেই জায়গাতেও হয়তো ওই আইন কানুনগুলো এরকমই সব বনেসে হয়ে গেছে। দেখলেন তো, আমেরিকার ফুটবলার ফ্লোরিন বালোগান, তাকে রেড কার্ড দেখানো হয়েছিল, কারণ খেলার মধ্যে ফাউল করেছেন, দেখানোরই তো কথা। যা খেলার নিয়ম, ফুটবল খেলার যা নিয়ম তাই হয়েছে। তার বদলে এটা ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছেন, বাস্তবে দেখাননি, কিন্তু আবার প্র্যাকটিক্যালি প্রকৃতপক্ষে সেটাই দেখিয়েছেন। ট্রাম্প কার্ড দেখিয়ে দিয়েছেন রেফারিকে এবং বলে দিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো লাল কার্ডই খাটবে না বলেছেন, এবং বাস্তবে ঘটে হচ্ছে, খাটেনি তার বিরুদ্ধে লাল কার্ড। বিশ্বকাপের রাউন্ড অফ 32 লড়াইয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান, যা নিয়ম আর কি, কিন্তু এর ফলে পরের ম্যাচে তিনি খেলবেন না, এটা কিন্তু হয়নি। যার হাতে ওই বললাম ট্রাম্প কার্ড আছে, সেই বলে না রাখে হরি মারেকে, রাখে ট্রাম্প মারেকে, তাই তো হয়েছে। তাই আজ ভোর রাতে রাউন্ড অফ 16 খেলায়, 16 দলের খেলায় বেলজিয়ামের বিরুদ্ধে যথারীতি বালোগান মাঠে নামতে পেরেছেন। কারণ ওই বললাম, আমেরিকার প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। শিব ঠাকুরের আপন দেশের মতো ট্রাম্পের দেশেও এখন আইন কানুনগুলো সব সর্বনেশে। বালোগান লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে ফিফা প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ট্রাম্প। এটা কি হচ্ছে? রেফারিটা কিচ্ছু জানে না, ফুটবল একদম বোঝে না, ওটা লাল কার্ড হয়ই না, এক্ষুনি ওটাকে চেঞ্জ করে দিন। এবং শুধু চেঞ্জ না, বালোগান যাতে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে পারে তার ব্যবস্থা করুন। সোজা কথা হচ্ছে, বালোগানকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে দিতে হবে, এই তো বক্তব্য। দেখুন, একে লোকটার নাম ডোনাল্ড ট্রাম্প, আর দ্বিতীয়ত এবারে বিশ্বকাপের অন্যতম আয়োজকও তো আমেরিকাই, তার দেশ। সুতরাং ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর শিরদাঁড়াটা এমনিতে একটু নড়বড়ে, তাকে ধরে ইতিমধ্যেই ফিফা শান্তি পুরস্কারটা বাগিয়ে নিয়েছিলেন ট্রাম্প। মানে ওই নোবেল শান্তি পুরস্কারের বদলে একটু ফিফা শান্তি পুরস্কার, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে সেটা তো নিয়ে নিয়েছিলেন। কিন্তু এবার ওই একইভাবে চাপ দিয়ে নিজের দেশের ফুটবলের লাল কার্ডটাও বাতিল করিয়ে নিয়েছেন। ফিফা সত্যি অবাক হচ্ছেন তো, সেই ফিফা যারা বলে কোনো দেশের ফুটবল সংস্থায় যদি কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ হয়, সরকারি হস্তক্ষেপ হয়, তাহলে সেই দেশের ফুটবলটাই তারা ব্যান করে দেয়, সেই ফুটবল সংস্থাকেই তারা বাতিল করে দেয়। সেই ফিফা তাদের ওপর এরকমভাবে একটা রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপটা সহজেই বরদাস্ত করে নিল। শুধু বরদাস্ত না, নতজানু হয়ে স্বীকার করে নিল, হ্যাঁ স্যার যা বলছেন একদম তাই হবে। ট্রাম্প তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি ইনফান্তিনোকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে ওই লাল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ইনফান্তিনো স্বীকার করেছেন যে ট্রাম্প তাকে ফোনটা করেছিলেন এবং লাল কার্ডের সিদ্ধান্ত বিবেচনা করতে বলেছিলেন। ফলে দুপক্ষই যেখানে মেনে নিচ্ছেন যে এই ফোনাফুনিটা হয়েছে এবং কী বিষয়ে ফোনাফুনিটা হয়েছে, সুতরাং এটা ধরে নিতে আপনার আমার কোনো অসুবিধে নেই যে ট্রাম্পের কথাতেই বালোগানের ওই লাল কার্ডটা মকুব হয়েছে। এটা ফিফা প্রেসিডেন্ট সরাসরি স্বীকার করেননি, করতে তার অসুবিধা আছে, কিন্তু কথোপকথনের বিষয়টা অস্বীকার করতে পারেনি। দিনের শেষে ট্রাম্পের সাথে কথা তো তিনি বলবেন যে না কথা হয়নি, তার থেকে কিসের থেকে কি হয়ে যাবে, তার থেকে ওই জসমিন দেশে যদাচার, তিনি রাজি হয়ে গেছেন। এবার ভাবুন, একটা অনৈতিক কাজ যে হলো, এটা
ট্রাম্পের কিছু মনে হয়েছে? নিশ্চিতভাবে না। কেন? কারণ যারা ক্ষমতার অপব্যবহার করে করে অভ্যস্ত হয়ে যান, তাদের এই ন্যায় অন্যায় বোধটাই থাকে না। এটা তো ট্রাম্পের আচরণে বোঝাই যাচ্ছে। যদিও আমেরিকা শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরেছে এবং ছিটকে গেছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি তারা ছিটকে গেছে, জানেন তো, বরং ভয় হচ্ছে এরপর না ট্রাম্প আবার ম্যাচটাকে রিপ্লে দিতে বলে দেয়। অসাধারণ ট্রাম্পের এই বক্তব্যটা, বিশ্বাস করুন শুনছিলাম আর প্রতিটা শব্দে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এর পরের ধাপটা কি হতে পারে সেটা আপনারা তো এই বক্তব্যটা শুনেই বুঝতে পারছেন। ট্রাম্প কি বললেন? দুজন লোক দৌড়ে এসে ধাক্কা খেয়েছে, খেতেই পারে, আমি ফুটবলটা খুব ভালো বুঝি, ওটা ফাউল হতেই পারে না, আর লাল কার্ড তো নয়ই আর কি। আর তার থেকেও বড় কথা, আমাদের সেরা ফুটবলার সে পরের ম্যাচটা খেলতে পারবে, এটা কখনো হয়? ঠিকই তো। মানে আমার তো মনে হচ্ছে এর পরে যে জিনিসটা তিনি বলে উঠতে পারতেন যে আর এটা কি অসভ্যতা, ফুটবলটা আমি অসাধারণ বুঝি এবং আমি জানি যে ওই একটা বলের পেছনে এরকম 22 জনের লাথালাথি করার কোনো মানেই হয় না, প্রত্যেককে আলাদা আলাদা বল দিয়ে দেওয়া উচিত ছিল, নিজের নিজের মতো করে খেলতেন, ধাক্কাও লাগতো না, আমাদের ছেলেটা লাল কার্ডও দেখতো না। এবারের এই বিশ্বকাপটা শেষ হলে হয়, কিন্তু ওই বললাম একটু আগে বলছিলাম যে উনি এরপর না ওই ম্যাচটার রিপ্লে দাবি করে বসেন, বলবেন আমি খুব ভালো বুঝি, ও ম্যাচটায় আমাদের টিম হেরেছে তো কী হয়েছে, ওটা হারের কথাই নয়, আমরা খুব ভালো টিম, সুতরাং ওটা রিপ্লে দিয়ে দাও, অথবা বলে দাও বেলজিয়ামটার মধ্যে কোনো গন্ডগোল ছিল, বাতিল, আমরা পরের রাউন্ডে চলে গেলাম, সব হতে পারে। আর এই ব্যাপারে তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে খেলার মাঠে দাদাগিরির একটা লেগাসি, এটা পরম্পরা বহন করে চলেছেন, জানেন তো। আপনাদের মনে আছে আমেরিকার প্রেসিডেন্ট যখন জিমি কার্টার ছিলেন, তখন তিনি মস্কো অলিম্পিকটা ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন, না পেরে শেষ পর্যন্ত ওই রাশিয়ায় আমেরিকার কোনো অ্যাথলিটকে যেতে দেননি। ফলে এটা যে করবেন ট্রাম্প, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। আর সাম্প্রতিককালে তিনি যা যা করেছেন সেটাতে তার পক্ষে তো সব সম্ভব, এটাও আমরা বুঝে নিয়েছি। এতগুলো কথা বললাম, বিশ্বকাপের আসর তো, ফলে জোর মুলুক তার এই থিওরিটা যেভাবে ট্রাম্প প্রমাণ করে দিচ্ছেন, সেটা এটার মধ্যে একটা সার্বজনীন ব্যাপার আছে, এটা উপলব্ধি করেই এটা সবার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার কারণ এই জোর মুলুক তার থিওরির সাথে আপনারা খুব পরিচিত, আরও একটা জিনিসের সাথে আপনারা পরিচিত, যেটার কথা বলছিলাম, ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড মানে যারা তাস টাস খেলেন তারা জানেন, এটা একদম তুরুপের তাস আর কি, এমন একটা তাস যেটা দিয়ে যে কোনো বিরূপ পরিস্থিতিতেও খেলার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়। দেখুন, এ রাজ্যে এইরকম একটা তাসের এই মুহূর্তে খুব প্রয়োজন। সত্যি কথা বলতে কি, আমরা এরকম একটা তাস খুঁজছি, ওইটা ভুলে যান কী পরিস্থিতিতে ওই ট্রাম্প কার্ড ব্যবহার হয়েছে সেটা ভুলে যান। কিন্তু ট্রাম্প কার্ডের বিশেষত্ব যেটা ওই বললাম, যে কোনো পরিস্থিতিকে বদল করে দেওয়া যেতে পারে, এরকম একটা কার্ডের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এমন একটা কার্ড যেটা দিয়ে পরিস্থিতির মোড়টা ঘুরিয়ে দেওয়া যেতে পারে। কেন? কারণ আমাদের চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে এবং সেগুলো নিয়ে রাজনীতি নিজের মতো করে তথ্য পরিবেশন করে পরিস্থিতিটা যে ঘুলিয়ে দিতে চাইছে, সেটা তো বুঝতে পারছি। পরিস্থিতিটা তার ফলে মোটেও খুব একটা সুবিধের নয়। এটাই তো করে রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করাটাই তো রাজনীতির ট্রাম্প কার্ড। ফলে এখানেও একটা ওরকম ট্রাম্প কার্ড দরকার, যেটা দিয়ে ওভার ট্রাম্প করা যায়। কেন বলছি? দেখুন, মমতাপন্থী তৃণমূল বারুইপুরে নাবালিকার গণধর্ষণ আর খুনের ঘটনার সাথে সম্পর্কিত একটা ভিডিও প্রকাশ করেছে। মমতাপন্থী তৃণমূলের দাবি কি? তদন্তে বারুইপুর জেলা পুলিশের তরফে বিশাল গাফিলতি আছে। প্রথমত, পুলিশ নাকি বিজেপির ওই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে, এবং দ্বিতীয়ত, অভিযুক্তদের হাতের কাছে পেয়েও পুলিশ নাকি প্রথমে তাদের গ্রেফতার করতে চায়নি।
ছিল যে বলছে রাজা না না ও তো তুইও ছিলি বলছে না আমি ছিলাম নি স্যার আমার ধর্ম কথা বলছে রাজা ছিল তুই কি করে জানিস এর সাথে যাচ্ছিল আমি দেখেছি আমাদের সিসি ক্যামেরা আছে শোনা আমাদের দিঘি পাড়ে বাড়ি ভালোভাবে বলছো আমাদের দিঘি পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরায় তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল ক্যামেরা আমাদের মোটর মাথার ক্যামেরা আছে ক্যামেরা তুমি দেখো আমি এর মধ্যে ছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হতো ঠিক আছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল এটা বুঝতে পারবি এ আর মেয়ে না এ আরে না বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল রে? কত আমি ছিলাম নাম বলে আমি ছিলাম তুই আমার নাম বলছিস দেখুন মমতাপন্থীদের দাবি ঘটনাস্থল বারুইপুর ফাঁড়ি, যেখানে দুই অভিযুক্ত তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। একজন অভিযুক্ত আনন্দ সর্দার আর আরেকজন অভিযুক্ত প্রভাস মণ্ডল। দুজনের মধ্যে কথাবার্তায় রাজা নামে আরেকজনের নাম উঠে আসছে, যে রাজা স্থানীয় বিজেপি কর্মী বলে কালীঘাট তৃণমূল দাবি করেছে। এবং তাদের যুক্তি, যেহেতু রাজা বিজেপি করে তাই নাকি তাকে পুলিশ আড়াল করতে চেয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওই ফাঁড়িতে দুই অভিযুক্তের এই যে কথাবার্তা, এগুলো শেয়ার করে তাদের যুক্তি হচ্ছে, দেখছেন তো এটা কীরকম জিজ্ঞাসাবাদ। যেখানে একটা গণধর্ষণ আর খুনের তদন্ত হচ্ছে, সেখানে অন্যতম দুই অভিযুক্ত প্রায় আড্ডার ছলে কথা বলছে, তর্ক করছে, আর পুলিশ কর্মীরা সেটা বসে বসে শুনছে। আজকেই তো বর্তমান সরকারের একটা রিপোর্ট কার্ড পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তার দাবি বর্তমান সরকারের আমলে পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে, ফলে বাংলায় নারী সুরক্ষা বলে নাকি আর কিছুই এখন অবশিষ্ট নেই। বিভিন্ন তথ্য পরিসংখ্যান দিয়ে নিজেদের যুক্তি খাড়া করার তিনি চেষ্টা করছেন। এখানটাতেই মনে হচ্ছে কিছু কথা না বললেই না। দেখুন এই ভিডিওটা আমরাও দেখেছি। ভিডিওটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আপনারা প্রত্যেকে জানেন। বারুইপুরে একটা 11 বছরের বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরে যাবতীয় কিছু ঘটেছে, সেইগুলো নিয়েই এই ভিডিওটা। এগুলো নিয়ে রাজনৈতিক বক্তব্য শুনছিলাম আর চরম বিরক্তি লাগছিল, বিশ্বাস করুন। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে হবে। অনেক খবর দেখেছেন সারাদিন, অনেক কিছু আলোচনা শুনেছেন, সবাই নিজের নিজের মতো করে রাজনৈতিক তর্ক বিতর্ক সব কিছু হয়ে গেছে। কিন্তু যে জিনিসটা কেউ হয়তো সামনে আনেনি, সেটা হচ্ছে বিরক্তিটা। আরেকটা মৃত্যু, আর সেটাকে নিয়ে তারা রাজনীতি করছেন, যাদের বিরুদ্ধে ওই আরজি করের ঘটনা নিয়ে ঠিক একই রকমভাবে ধামাচাপা ছেলে খেলা করার অভিযোগ রয়েছে। দেখিয়েছিলাম আপনাদের প্রত্যেক দিন, দিনের পর দিন কীভাবে ওই তিলোত্তমা কাণ্ডে একটার পর একটা গা ছাড়া মনোভাব ছিল পুলিশের। ট্রাম্প যেরকম ওই জিমি কার্টারের পরম্পরা বহন করছেন, লেগাসি বহন করছেন, তো এরকম তো এ রাজ্যেও তো একটা লেগাসি গত 15 বছর ধরে চলেছে, যে লেগাসির ধারক ও বাহক হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। অস্বীকার করতে পারবেন? আজকে তিনি সর্বসমক্ষে চলে এসছেন। দেখুন কে ঠিক কে ভুল সেগুলো নিয়ে আলোচনা করার এই মুহূর্তে কি সত্যিকারের সময়? আমাদের কি করেছিলেন আমাদের মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি দাবি করেছিলেন তিনি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে ফোন করেছেন এবং পক্ষপাতহীনভাবে তদন্ত করতে বলেছেন। তার মানে পুলিশ পক্ষপাতিত্ব করতে পারে, তদন্তে গাফিলতি হতে পারে, এই ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও অভিষেক হয়তো ভেবেছিলেন পুলিশ নিরপেক্ষ থাকবে না, তাই তিনি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেছিলেন। এবং এখনও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে বারুইপুরের ক্ষেত্রেও পুলিশ একই আচরণ করতে পারে, কারণ এতদিনের তো একটা ধারাবাহিকতা, এত ঝটপট পুলিশ বদলে যাবে বিশ্বাস হচ্ছে না তার। এই জন্যই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মনে হচ্ছিল যেই ভিডিওটা পোস্ট করে ঘোলা জলে মাছ ধরার একটা সুযোগ আছে।
বিশ্বাস করুন, রাজনীতি এতে কি লাভবান হবে না হবে সেটা পরের কথা, কিন্তু এই যে রাজনীতি করার চেষ্টা হচ্ছে এটাই সব থেকে বেশি বিরক্তি উৎপাদন করছে। এইভাবেই তো আস্তে আস্তে এক একটা জিনিস ধামাচাপা পড়ে গেছে। তিলোত্তমা কাণ্ডের তো আজকেও সুরাহা হয়েছে বলে কেউ বিশ্বাস করেন না, শুধু একটাই মাত্র কারণ রাজনীতি গোটা বিষয়টাকে ঘুলিয়ে দিয়েছিল। তো এক্ষেত্রেও ঘুলিয়ে না দিলে কি চলছিল না? অথচ দেখুন, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু জিনিস আছে যেগুলোকে অস্বীকার করা যাবে না। পুলিশের প্রারম্ভিক একটা গাফিলতি, একটা গাছাড়া ভাব হয়তো ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যা যা হয়েছে এবং যেটাকে নড়িয়ে দিয়ে সচল করার একটা প্রচেষ্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, সরকার প্রশাসন করেছে, তার থেকে তো বিরোধীদের অভিযোগগুলো ভোঁতা হয়ে যাওয়ার কথা। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে পুলিশের বিরুদ্ধে যে যে গাফিলতির অভিযোগ উঠেছে তার তদন্ত হবে। গণধর্ষণ আর খুনের পর পুলিশের ভূমিকা কী ছিল সে বিষয়ে ডিজিকে রিপোর্ট দিতে বলেছেন শুভেন্দু অধিকারী। একদম সময় বেঁধে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 72 ঘন্টার মধ্যে তাকে রিপোর্ট দিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশকে আড়াল করলেন না, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তাকে নস্যাৎ করলেন না, পুলিশকেও তদন্তের আওতায় আনলেন। নিচুতলার ভূমিকা খতিয়ে দেখতে উঁচুতলাকে নির্দেশ দিলেন, যেগুলো আগের জমানায় দেখা যায়নি, সেগুলো চোখে আঙুল দিয়ে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন। এটা আমরা বলতে পারছি। এবার মমতাপন্থী তৃণমূল যদি পুলিশকে কাঠগড়ায় তোলে এবং বর্তমান শাসকের বিরুদ্ধে ভিডিওকে একটা ট্রাম্প কার্ড করে, তাহলে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এক চালেই সেটাকে ওভার ট্রাম্প করলেন, এটা আমরা বলতে পারি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এই যে এই বক্তব্যটা এবং তার আগের যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু সব কটাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে গোটা ব্যাপারটার মধ্যে যাতে রাজনীতি কবজা করে জলটাকে ঘুলিয়ে দিতে না পারে এবং সেই ঘোলা জলে কেউ মাছ ধরতে না পারে, তার জন্য আসলে শুভেন্দু অধিকারী সচেষ্ট। একজন প্রশাসক হিসেবে তিনি হয়তো বার্তা দিয়েছেন, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কীভাবে রাজনীতি হতে পারে, একটা মেয়ের, আপনার আমার বাড়ির একটা মেয়ের, তাকে নিয়ে কীভাবে, তার মৃত্যু, তার ধর্ষণকে নিয়ে কীভাবে রাজনীতি হয়েছে এবং এক্ষেত্রেও করার চেষ্টা হচ্ছে, সেটা তিনি বুঝতে এতটুকু ভুল করেন। সুতরাং তিনি একটা রাজনৈতিক চাল দিয়েছেন, একটা প্রশাসনিক চালে একটা রাজনৈতিক উদ্যোগকে ভোঁতা করে দিয়েছেন, এটা বলতে হবে। আরও কতগুলো তিনি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আসলে রাজনৈতিক চালকেই ভোঁতা করে দিচ্ছে। কালকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তা দিয়েছিলেন বারুইপুরে যাওয়ার। প্রাথমিকভাবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে বাহিনীটা মোতায়েন ছিল সেটা গতকালই সরিয়ে নেওয়া হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারুইপুর না গেলেও দলের প্রতিনিধিদের পাঠিয়েছিলেন। আজ অন্য বিরোধীদেরও রাস্তায় নামিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য বিরোধী মানে ওই বন্ধুত্বপূর্ণ বিরোধী আর কি, মানে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সবাইকে আজ তিনি রাস্তায় নামিয়েছেন মানে তাদের ওই বারুইপুরের রাস্তা দেখিয়েছেন, দিক নির্দেশ। এটা কিন্তু তাদের মুখ থেকেও বেরিয়েছে, তারাও মোটামুটি স্বীকার করে নিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা গেছেন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন বিরোধীরা যান, তো কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন বিরোধী তারা বুঝতে পারছেন তো, খুব রেসপন্সিবল আচরণ করছেন তারা, এটা আমরা শুনেছি আর কি। কাকলি ঘোষ দস্তিদার তিনি স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাছাড়াও তো ওই নওশাদ সিদ্দিকী,
বা আরএসপি নেতা সুভাষ নস্কর, এরাও তো বারুইপুরে গেছেন, এদেরও কেউ বাধা দেয়নি। এরা গিয়ে কি করেছেন? পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সব থেকে বড় কথা, গোটা বিষয়টায় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের বিরোধী দল, শুধু এটা ওই বন্ধুত্বপূর্ণ বিরোধী বলতে পারবেন না, আইএসএফ বা ফরওয়ার্ড ব্লক, তারাও যখন মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করেন, তখন আপনাদের মানতে হবে যে এটা একটা অসাধারণ, মানে সমস্ত দিক থেকেই একটা রাজনৈতিক পরিসর তৈরি হলো, যেখানটা অনেকটা নিশ্চিন্ত করবে নতুন মুখ্যমন্ত্রীকে। এর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে যাদের প্রতিপক্ষ তৈরি করেছিলেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কর্মসূচিতে নামিয়ে দিলেন, এবং তারা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে দিলেন, যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে তারা প্রত্যেকে সন্তুষ্ট। আরও একটা জিনিস, এদিন প্রত্যেকটা পদক্ষেপে মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন পুরো জিনিসটা তিনি পরিচালনা করছেন। আজকে 2-3টে ধাপে আপনাদের সামনে গোটা বিষয়গুলোকে তুলে ধরবো, আর কি বুঝতে সুবিধা হবে। প্রথমে একটু রাজনৈতিক অবস্থান, গোটা ব্যাপারটায় রাজনীতি কীভাবে ঢোকার চেষ্টা করছে বা ঢুকেছে, বা কোনখানে রাজনীতিকে ব্যাকফুটে পাঠিয়ে প্রশাসন তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করছে, সবটা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, গোটা ব্যাপারটায় এখন অবধি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সুবিধাজনক জায়গায় রয়েছেন, অর্থাৎ তার নিজের কাজের জায়গাটায় তিনি কোনো রকম গাফিলতি করেননি, এটা বুঝিয়ে দিয়েছেন। এবং অন্যান্য ক্ষেত্রে সচরাচর মুখ্যমন্ত্রীরা যেরকম বাড়িতে দেখা করতে যান, যে নির্যাতিতা হয়েছে তাদের বাড়িতে যান, গিয়ে দেখা করেন, কিছু ভালো ভালো কথা বলে চলে আসেন, কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন, এগুলোর বাইরে গিয়ে শুভেন্দু অধিকারীর আজকে সকাল থেকে যাবতীয় যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো বুঝিয়ে দিয়েছে যে তিনি কি হতে পারে সেটাকে ছকে নিয়েছেন, এবং নিজে কোন ভূমিকা পালন করবেন সেইটা বুঝে নিয়েছেন। তিনি বুঝেছেন যে পরম্পরা এতদিন ধরে চলে আসছে, ওই বলছিলাম পুলিশ এবং প্রশাসন যে পরম্পরার ধারক ও বাহক হয়ে গেছে গত 15 বছর ধরে, তাদের ওপর ভরসা করে বসে থাকলে কিন্তু এই নতুন সরকারের গোড়াতেই কিন্তু পচাশা মুখে পা কাটতে পারে। বিন্দুমাত্র ঝুঁকি নেননি তিনি। পুরো বিষয়টা দক্ষ ব্যান্ড মাস্টারের মতো তিনি নিজের হাতে পরিচালনা করেছেন। আজকে গেছেন তিনি, ওই পরিবারের কাছে গেছেন, কিন্তু তার আগে কি করেছেন? তার আগে অগ্নিমিত্রা পালকে পাঠিয়েছেন। অগ্নিমিত্রা পাল তার মন্ত্রিসভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি গেছেন, ওই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছেন, নির্যাতিতার পরিবারকে নিয়ে এসছেন ভবানী ভবনে। পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, সবাইকে তারা আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টায় সরকার অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিচ্ছে, কোথাও কোনো রকম গাফিলতি হবে না, এবং ওই নির্যাতিতা সুবিচার পাবে, যারা এরকম কাণ্ড কারখানা করেছে তাদের চরম শাস্তি হবে। এই বিশ্বাসটা ওই পরিবারের মধ্যে তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার ফলে ওই পরিবারের তরফ থেকে যখন পরবর্তী ক্ষেত্রে প্রতিক্রিয়া এসছে, তখন তারা বলেছেন মুখ্যমন্ত্রীর ওপর তাদের ভরসা আছে। অর্থাৎ যে বক্তব্যটা বিরোধীরা রাখছেন তার সঙ্গে ওই পরিবারের বক্তব্য মিলে যাচ্ছে, কোথাও কোনো রকম কনফ্লিক্ট নেই, ধাক্কাধাক্কি নেই, কথাবার্তার মধ্যে অন্যরকম হোঁচট খাওয়ার জায়গা নেই। দ্বিতীয়ত পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল পুলিশের গাফিলতি নিয়ে। তৃণমূলের তরফ থেকে, কালীঘাট পদ্ধতি তৃণমূলের তরফ থেকে পুলিশের গাফিলতি নিয়ে কিছু বক্তব্য রাখা হয়েছিল। বললামই তো, সেই জায়গাটাতেও শুভেন্দু অধিকারী গোড়াতেই একদম সময় বেঁধে দিয়ে ডিজিকে গোটা ব্যাপারটাকে এড়িয়ে না গিয়ে অ্যাড্রেস করেছেন, এবং
ওখানটাতেও সবাইকে আশ্বস্ত করতে পেরেছেন, বলার মুখটা বন্ধ করে দিতে পেরেছেন। এই দুটো অসম্ভব ভালো পদক্ষেপ বলে ধরতে হবে একজন প্রশাসক এবং একজন রাজনীতিকের জন্য। এবার এটার বাদ দিয়ে আরও একটা রাজনৈতিক লাভ তো তার হয়েছে। দুজনকে তিনি একসঙ্গে পাঠিয়ে দিতে পেরেছেন বারুইপুরে। কে কে? একদিকে ঋতব্রতপন্থী বিধায়ক এবং বিধায়ক দল আর কি, আর অন্যদিকে এনসিপিআই হয়ে যাওয়া সাংসদ দল। এবার এই দুদল যখন গেছে তখন তাদের দেখে দুরকম প্রতিক্রিয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই রকম উত্তেজনাপ্রবণ জায়গাতে গিয়েও যে পরিমাণ ভরসার জায়গা পেয়েছেন মানুষের কাছ থেকে, সেখানে এরাও তো ভরসা দিতে গেছিলেন, মনে করেছিলেন যে বন্ধুত্বপূর্ণ বিরোধী তো মানুষজন বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তার বদলে তাদের দেখে চোর চোর আর গদ্দার স্লোগান উঠেছে। সায়নী ঘোষকে শুনতে হয়েছে স্থানীয় সাংসদ হয়েও কেন এত দেরিতে এলেন, এবং সেই জায়গায় পরিস্থিতি এমন হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহারা বলতে বাধ্য হন তারা আলাদা, ওই কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ওরা তো সাংসদ, ওখানটায় ওরা আছেন, ওখানে ওরা এনসিপিআই হয়ে গেছেন, তাদের সাথে সম্পর্ক নেই, তারা আলাদা, তারা তৃণমূল। এবার এটা বলে তারা যে বিশেষ স্বস্তিতে থাকতে পেরেছেন তা নয়, কারণ তাদের গদ্দার বলার বদলে মানুষজন চোর বলেছে। এবার কোন জিনিসটাকে তারা তুল্যমূল্য বিচারে অন্তত শ্রেয় বলে মনে করেছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে গোটা বিষয়টায় এই বিরোধীদের এক তো বিরোধীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল আগেই, তারপরে এই বিরোধীদের পথে নামিয়ে দিয়ে বাস্তব পরিস্থিতিটা শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন যে জনমানসে তাদের সম্পর্কে কী বার্তা, এবং তাদের এই পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে মানে রাজনৈতিকভাবে কার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সেই বার্তাটা তাদের আরেকবার রাস্তায় নামিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া গেছে। কারণ রাজনৈতিক নেতা তো কে কখন কি ভাববেন, হঠাৎ করে তারা তো অনেক বড় বড় জিনিস ভাবতে শুরু করে দেন, সেটা যে অনেকটাই আকাশ কুসুম কল্পনাই বাস্তব অভিজ্ঞতাটা হওয়াটা দরকার। এই মাটিতে পা রেখে সেটা তারা এতদিন দেখতে পাচ্ছিলেন না, সেটা সেই সত্য দর্শনটা করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরও একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটের পর হেরে গিয়ে অতি বামদের নিয়ে একটা বিরোধী ঐক্য গড়ার বার্তা দিয়েছিলেন। দেখুন, এই একই অভিযোগ তো উঠেছিল সিঙ্গুর নন্দীগ্রামের সময়। নন্দীগ্রামে একইভাবে অতি বামদের সঙ্গে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অস্থিরতা সৃষ্টি করতে পেরেছিলেন বলে তখন অভিযোগ উঠেছিল। এবারও ওখানে সেই একই ফর্মুলায় মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি সৃষ্টি করতে পেরেছেন বলে সবার সামনে তুলে ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী। তার বলতে সুবিধা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো অতিবামদের কথা বলেছিলেন, এবং তাদের সুনির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী এই যাবতীয় অশান্তি যেগুলো হয়েছে এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সেটার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কিন্তু কড়া বার্তা দিয়ে বলেছেন এর বিরুদ্ধে তিনি যা ব্যবস্থা নেওয়ার সেটাও নেবেন। অর্থাৎ এরকম পরিস্থিতিতে লোকে অশান্তি এড়িয়ে যেতে চায় এবং সেই ফাঁকে যারা অশান্তি করার সেটা করে চলে যায়, সেই সুযোগটা যে তিনি দেবেন না, কড়াভাবে ওই গুন্ডা দমন আইন প্রয়োগ করবেন, সেটা বুঝিয়ে দিতে কিন্তু মুখ্যমন্ত্রী এতটুকু দুর্বলতা দেখাননি। অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন যাতে করে আমরা তাদেরকে পরিবারের পাশে থেকে যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াই। ভেতরে তার মা বাবার পরিস্থিতি ঠিক নেই, ঠিক আছে, তারা মানসিক দিক থেকেও ঠিক নেই, ভেতরেও ভিড়ে অনেক প্রচুর লোকজন প্রচুর সব কিছু আছে, সেই জন্য তাদেরকে বাইরে দাঁড় করে রাখা হয়েছিল। এতদিন তাহলে কোথায় ছিল যে দুদিন পরে আসছেন? উনি তো আমাদের যাদবপুরের সাংসদ, তাহলে উনি তাহলে মানে প্রথম থেকে আসেননি কেন?
হয়েছে তার কি কোনো কারণ ছিল? এটা আমাদের আমি দিল্লিতে ছিলাম এবং আমি রবিবার দিন এটা জানতে পারি। তারপরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সাথে আমার সরাসরি কথা হয়। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেন যে তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনাটাকে মনিটর করছেন। এসআইটি গঠন হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, পরিবারের সঙ্গে তারা যোগাযোগে রয়েছে এবং মুখ্যমন্ত্রী আমাকে বলেন যে তিনি মঙ্গলবার দিন আসছেন, ফলত তিনি আসার আগে যেন আমি একবার ঘুরে যাই এবং তারপর ওনার সাথে আমি এসপি অফিসে দেখা করি। আমি সেই হিসেবে করেছি। সুতরাং রাজনীতি কিভাবে গোটা বিষয়টার মধ্যে ঢুকে গেছে এবং মানে এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতি কতভাবে তার নিজের রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করেছে সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কিছু প্রশ্ন শেয়ার করি যেগুলো এই গোটা ঘটনাটা দেখার পর মনের মধ্যে কিন্তু খচখচ করছে, যার উত্তর এখনও পরিষ্কার করে পায়নি। প্রথমত, ওই বাচ্চা মেয়েটা, আপনারা সে ভিডিওটা খেয়াল করেছেন যে ভিডিওটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল একটা টুপি পরা লোকের সাথে বাচ্চা মেয়েটা চলে গেল। দেখে আপনাদের কি মনে হয়েছিল? কোনো জোর জবরদস্তি না, তাহলে কোনো একটা পরিকল্পনা মাফিক তাকে সেই লোকটা সঙ্গে নিয়ে যাচ্ছিল, কিছু একটা বলেছিল, কিছু একটা বুঝিয়েছিল, তাই তো? সোজা কথা, একটা পরিকল্পনার ছাপ রয়েছে। যে বিষয়টা বলা হচ্ছিল যে কয়েকটা লোক ওই চার কি বলবো, অপরাধী বলি আর কি বলবো, কারণ এই যে পাশবিক কথাটা চলে আসে না, আবার বলছি, এদের দেখে পশুরা লজ্জা পাবে, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। এরা সবাই নাকি নেশা ভাঙ করছিল। এবার এইটা বলার পর আপনাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো হয় সেটাই মনে হয় যে ওই নেশার ঘোরে হঠাৎ করে মনে হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো কুপ্রবৃত্তি মাথার মধ্যে চেপে গেছে এবং মেয়েটাকে জোর করে ধরে এই কাণ্ডটা ঘটানো হয়েছে। কিন্তু গোটা ব্যাপারটা তো সেটা দেখাচ্ছে না। এখানেই আরেকটা প্রশ্ন। ওখান থেকে শোনা যাচ্ছিল যারা ধরা পড়েছে এই দুষ্কৃতী, তাদের সঙ্গে মাদক চক্রের একটা যোগাযোগ থাকতে পারে বলে স্থানীয়দের বিভিন্ন লোকের বক্তব্যে উঠে আসছিল। কেউ মাদক পাচারের সাথে যুক্ত, কেউ সেই মাদক সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত, এরকম বিভিন্ন কথা। তাহলে এর সঙ্গে কি এই গোটা বিষয়টার একটা অন্য দিক আছে? অথবা এই নরাধামেরা এরা কি নারী পাচার চক্রের সঙ্গে জড়িত? এটার মধ্যেও কি একটা অন্যরকম কোনো পরিকল্পনা ছিল? দেখুন, এই বিষয়গুলোকে খতিয়ে দেখাটা খুব জরুরি, কারণ এটা ভবিষ্যতের বিষয়। একটা প্রাণ গেছে, আর অনেক প্রাণ সাম্প্রতিককালে আমরা যেতে দেখেছি। এগুলো আর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করুন। কালকেও মালদার থেকে একটা খবর এসছে, আরেকটা নাবালিকাকে এইভাবেই ধর্ষণের শিকার হতে হয়েছে। এগুলো আর নেওয়া যাচ্ছে না। শুধু এগুলো একটা শেষ হওয়া দরকার, গোড়ায় যাওয়ার দরকার। একটা কথা আপনাদের ওই সবাই মিলে বলছেন না, এই বিভিন্ন ওই গাফিলতির কথা তো আমাদেরও মনে হচ্ছে। এবং তাতে সব থেকে বেশি কি হচ্ছে জানেন? একটা আফসোস হচ্ছে। দেখুন, হোপ এগেনস্ট হোপ বলে একটা কথা থাকে। যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং দেখবেন কারোর বাড়িতে যখন এরকম একটা কেউ নিকটাত্মীয় মারা যান, হয়তো সব চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও মনে হয় যে ইস, এটা করলাম না, ওটা করলে হয়তো বাঁচানো যেত, তাই না? এই বাচ্চাটার ময়নাতদন্তে কি দেখা গেছে জানেন? আমি জানি আপনারা জানেন, সারা শরীরটা ক্ষতবিক্ষত ছিল। আরও একটা তথ্য ছিল, তার পাকস্থলীতে জল পাওয়া গেছে, পেটে জল পাওয়া গেছে। কখন জল পাওয়া যায়? এখানেই একটা সংশয় তৈরি হয়েছে। তাহলে কি জীবিত অবস্থায় তাকে জলে ফেলা হয়েছিল? সেটা যদি হয়ে থাকে, বাচ্চাটা কত কষ্ট পেয়েছে ভাবতে পারছেন? এবং এখানেই ওই বললাম হোপ এগেনস্ট হোপ,
দেখুন, জলে যদি যেভাবে ফেলা হয়েছিল বস্তাবন্দি করে, তার পক্ষে কিছু করার ছিল না। জলে ডুবে কতক্ষণই বা একটা বাচ্চা বেঁচে থাকতে পারত জীবিত অবস্থায় ফেলা হলেও। কিন্তু তবু মনে হচ্ছে যদি পুলিশ একটু তৎপর হতো, যে সময়টায় পুলিশের কাছে যাওয়া হয়েছে আমরা জানি না তারপরে ফেলা হয়েছে কিনা, যদি তখনও পুলিশ তার মানে হয়তো একটু নড়াচড়া করতো, বাচ্চাটাকে ফেলার সুযোগ নাও পেতে পারত। এই জায়গাতেই তো পুলিশের গাফিলতির জায়গাটা সামনে আসছে। প্রায় 8-9 ঘন্টার একটা সময়, যে সময়টায় পুলিশের তরফ থেকে আমাদের মনে হয়েছিল যে পুলিশ সত্যিই তো খানিকটা দেরি করেছে, তাদের তৎপরতার অভাব ছিল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অতীতে সরকারের সময় যা যা দোষগুলো পুলিশের মধ্যে দেখা গেছিল, যে জাড্য, ইনার্শিয়া, গাফিলতি যেগুলো পুলিশের মধ্যে ছিল, সেগুলো যে এখনও চলে এসছে, সেগুলো যে তাদের ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে তাদের যে তৎপর করতে হবে সেটা খুব পরিষ্কার। রাত 9টায় মিসিং ডায়েরি করেছিল নাবালিকার পরিবার, তারপর তারাই খুঁজে দেখেছে ওই সিসি ক্যামেরা ফুটেজ, তারাই রাত 3টে, 3:30 সময় একজন সন্দেহভাজনকে ধরেছে, তাকে কেন্দ্র করে ভোরবেলা গিয়ে শেষ পর্যন্ত ওই দেহটা উদ্ধার হয়েছে। পুলিশ কি আরেকটু তৎপর হতে পারতো না? এখানেই কিন্তু পুলিশের জন্য মুখ্যমন্ত্রী যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন না, সেটা খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টটা পাওয়া দরকার এবং এই প্রশ্নগুলোর উত্তর একদম গভীরে গিয়ে খতিয়ে দেখা দরকার। সরকারের পদক্ষেপ শুরু থেকেই সক্রিয়, দোষীদের পাকড়াও অতি দ্রুত, শাস্তির পদক্ষেপ দ্রুততার সঙ্গে। তারপরেও একটা মিসিং লিঙ্ক। কি সেই মিসিং লিঙ্ক? আমাদের যদি কালকে রাত্রিরে আসতো, আমরা বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারবো। পুলিশ আসেনি না। কেন এমন অভিযোগ? শনিবার বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। সন্ধ্যের পরেও ফিরে না আসায় পরিবার ও এলাকার লোকজন খোঁজ করতে বেরোয়। ঘড়িতে তখন রাত 8টা। রাত 9টা নাগাদ বারুইপুর থানায় অভিযোগ জানানো হয় বলে স্থানীয়দের দাবি। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? ঠিক ওই 4টে, 4:30। 4টে, 4:30। আপনার সিসিটিভি কটার সময় দেখলেন আপনারা? আমরা ধরা পড়লো সিটিজেন ওই 35-42 মিনিট, 4:35-42 মিনিট। আর বারুইপুর থানায় কখন গেলেন? 8:30 নাগাদ। 8:30? অনেকের অনুমান সময় নষ্টের শুরুটা এর পর থেকেই। স্থানীয়দের দাবি, রাত 9টায় অভিযোগ দায়েরের পর রাত 10টা থেকে এলাকার বিভিন্ন দোকানের সিসিটিভি দেখতে শুরু করেন স্থানীয়রা। সঙ্গে পুলিশ থাকলেও তাগিদ মূলত ছিল পরিবার ও স্থানীয়দেরই। রাত 3:30 নাগাদ সিসিটিভি দেখেই প্রভাস মণ্ডলের হদিশ মেলে। ভোর 4:30 নাগাদ অভিযুক্ত প্রভাস ও আরও এক অভিযুক্ত আনন্দ মণ্ডলকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে অভিযুক্তকে সঙ্গে নিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। এখানেই সময় নষ্টের হিসেব। বিকেল 4:30 থেকে নিখোঁজ হওয়ার প্রায় 4.5 ঘন্টা পর, মানে রাত 9টায় পুলিশে অভিযোগ হয়েছিল এবং এরপর প্রায় 9 ঘন্টা পর দেহ উদ্ধার হয়েছিল। ঠিক এখানেই অভিযোগ জানানো এবং দেহ উদ্ধারের মধ্যবর্তী 9 ঘন্টা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিবার বলছে, পুলিশ শুরুতে কাজের কাজ করলে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও সেই ইঙ্গিত রয়েছে। সূত্র অনুযায়ী রিপোর্ট বলছে, নাবালিকার শরীরে আঁচড় কামড়ের দাগ রয়েছে, যৌনাঙ্গে আঘাত রয়েছে, শ্বাসনালীতে আঘাতের চিহ্ন রয়েছে, মস্তিষ্কে রক্ত জমাট এবং পাকস্থলীতে জল রয়েছে, যার অর্থ জলে ফেলার সময়ও বেঁচে ছিল নাবালিকা। ধরে যদি ক্যাম্পে দিয়েছিল সূর্যবেড়ে ঘাটে, পুলিশ সেইটা গোপনভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, দিয়ে সে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি? না, কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে, তারপরে পুলিশ একটু দেখেছে। পুলিশে তো যাওয়ার কথাই ছিল, পুলিশ এবার তাড়াতাড়ি গেছে কি দেরি করে গেছে সেটা আমি বলতে পারবো না। সেটা তদন্ত হচ্ছে, তদন্ত করে তারপর যেটা দেখা যাবে সেটা হবে, কিন্তু কেউ নিস্তার পাবে না, এইটুকু বলতে পারবো। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा।
দেখুন, খতিয়ে দেখাটা যে জরুরি সেটাতে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। খতিয়ে দেখলে যেরকম ওই বললাম কেন কোত্থেকে এই কাণ্ডগুলো ঘটছে সেগুলোর একটা কারণ চিহ্নিত হবে ভবিষ্যতের জন্য, যেটা খুব দরকার। আর দ্বিতীয়ত, হয়তো ভুল কিছু তথ্য যদি চারপাশে ছড়িয়ে থাকে সেটাও হয়তো খতিয়ে দেখলে অনেক সময় সেই ভুল ধারণার থেকে বেরিয়ে আসা যায়। এই যেরকম চারপাশে ছড়াচ্ছিল যে ওখানে একজন বিজেপির স্থানীয় কর্তা শান্তনু মণ্ডল, বিজেপির বারুইপুর পশ্চিমের মণ্ডল সভাপতি, প্রাথমিকভাবে এটাই তো শোনা যাচ্ছিল, তার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছিল যে একটা মহল থেকে যে সে ওই পুলিশের হাত থেকে নাকি অভিযুক্তদের ছাড়িয়ে নিয়েছিল। কিন্তু বিভিন্ন ভিডিওর থেকে যেটা দেখা গেছে, শান্তনুই অভিযুক্তদের ধরে তাদের পুলিশের কাছে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যে কাজটা পুলিশের করার কথা ছিল সেই কাজটাই শান্তনুর মতো স্থানীয়রা প্রাথমিকভাবে করছিল এবং সেইটা এই ভরসাহীনতার থেকে যে পুলিশ হয়তো তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করবে না, গাফিলতি থাকতেও পারে। এই জন্যই ফাঁড়ির পুলিশ কর্মীদের ওপর স্থানীয়রা যে ভরসা রাখতে পারেনি সেটা শান্তনুর ওই ফেসবুক লাইভ থেকে পরিষ্কার। ওই জন্যই সে থানায় নিয়ে যাচ্ছিল এদের, বুঝতে পারছেন? একটা সন্দেহভাজন এরকম ঘটনায় যখন একজন ফাঁড়িতে রাখতে স্থানীয় মানুষজন ভরসা পায় না, তখন বোঝা যায় যে সক্রিয়তার অভাব ছিল। কিন্তু সেটাকে হয়তো ছাপিয়ে যেত একটা অন্য রাজনৈতিক, ওই বললাম রাজনীতি কীভাবে নিজেদের রাস্তা খোঁজে, এই গোটা ব্যাপারটায় হয়তো প্রাথমিকভাবে রাজনীতির কোনো উপস্থিতিই থাকতো না, চোখেই পড়তো না, যদি না শান্তনু মণ্ডলের ভূমিকাটা অন্যভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার চেষ্টা না হতো। কালকে আমার ফেসবুকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কী করা উচিত আপনি দেখুন। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। কী করে মেরেছি যা খেয়েছিস মশলা খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়িতে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি, শোনে এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি আনন্দ আছে, ওরা বন্ধু আছে। তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই, আমার অবস্থাটা দেখছো? তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো, তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো, তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো হ্যাঁ চলো, হ্যাঁ চলো। তুমি বলে কে আছে বিজেপির লোক, সে নাকি ছাড়িয়ে নিয়ে গেছে, একেবারেই ছাড়িয়ে নিয়ে যায়। শান্তনু আমাদের বিজেপির কার্যকর্তা, যে আমরা দেখতে পাচ্ছি সে লাইভ করেছে ফেসবুকে, মানে দৌড়তে সেই লোকটাকে নিয়ে যাচ্ছে যে দেখুন এই লোকটি এই ধরনের পিশাচ, এই ধরনের কীট, এদেরকে কি করা উচিত আপনারা বলুন। সে তো বলছে ফোনের মধ্যে, সে বাঁচাবে কেন তাকে? এবার এই গোটা বিষয়টার মধ্যে আরও দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে, এবার সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, বারুইপুর যখন অগ্নিগর্ভ, তখন একজন সন্দেহভাজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আপনারা জানেন, ইন্দ্রজিৎ। এখন এটাও জানা যাচ্ছে ওই গণপিটুনিতে নিহত ওই যুবক এই ঘটনার সঙ্গে আদৌ জড়িত নয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কাদের গাফিলতির কারণে অকারণে এই যুবককে মরতে হলো, কারা মারলো, কারা এই গণপিটুনিতে জড়িত ছিল সেটাও তদন্ত করে দেখা হবে। এক সপ্তাহ পর তিনি যখন ওই ফের বারুইপুরে যাবেন তখন নিহত নাবালিকার পরিবারের পাশাপাশি এই ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে আবার দেখা করবেন। অর্থাৎ আরেকটা ভ্রান্তিবিলাস এবং আইন হাতে তুলে নেওয়া। এই যে
শান্তনুর কথাটা বললাম, যে ভ্রান্তি বিলাসটা হয়তো কেটেছে, জানি না, সেটা তদন্ত করে দেখার পর আবার অন্য কিছু হবে কিনা সেটাও জানি না, কিন্তু আপাতত অন্তত এই ভিডিওগুলো দেখার পর ধরতে হবে শান্তনুর ক্ষেত্রে যে ভ্রান্তিটা ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি ঢুকতে পারতো, সেটা থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এই মৃত্যুটা, এটাকে তো এড়াতে পারছি না। আরও একটা ঘটনা, গতকাল ওই বারুইপুরেই ফুটবল খেলতে গিয়ে বচসা, তাতে বছর 17 এক কিশোরের গলার নলি কেটে দিয়ে খুন করে ফেলেছে, তারই সমবয়সী 3 জন। একটা জায়গা 3টে খুন। এই অপরাধ মনস্কতাটা ওই জায়গায় কেন ছড়াচ্ছে? এখানে প্রশ্ন, এই অপরাধ মনস্কতা শুধু কি ওখানে ছড়াচ্ছে, না চারপাশে ছড়িয়ে আছে? এটার গোড়ায় যাওয়াটা খুব জরুরি। আবার বলছি, খুনোখুনির এই সাহস তো তখনই আসে যখন পুলিশের সম্পর্কে ভয় আর ভক্তি উড়ে যায়। তৃণমূলের আমলে পুলিশ এই ভয় ভক্তি দুটোই হারিয়েছিল, এটা তো খুব পরিষ্কার। এই ধারাবাহিকতা না থাকলে বারুইপুরে সামান্য ফুটবল খেলা নিয়ে বচসার থেকে এক কিশোরকে কি খুন হতে হতো? কালকেই বলছিলাম না, সুশাসনের গোড়ার কথা হচ্ছে ভুলের পুনরাবৃত্তি রোখা। এখানেই মুশকিল হচ্ছে যে আমরা একটা আসল জায়গাকে ভুলে যাচ্ছি। আমরা গোটা বাংলার, কলকাতার নারী সুরক্ষা বা সুরক্ষাহীনতা, সেটা নিয়ে প্রচুর আলোচনা করছি, প্রচুর আলোচনা হচ্ছে বিবিধভাবে। বিশ্বাস করুন, এখনও মনে হচ্ছে তাতে আসল সমস্যার ওপর আলোটা কম পড়ছে, বরঞ্চ চারপাশে চোনাটা ছড়িয়ে থাকছে অনেক বেশি। আর সেখান থেকে, সেই চোনার থেকে রাজনীতির দুর্গন্ধ ছড়াচ্ছে। আর সেই জন্যেই সেই কবেকার বামতলার থেকে কামধুনি বা আরজিকর থেকে বারুইপুর, বাংলার এপার থেকে ওপার, সব জায়গায় ঘটনাগুলো হয়েই চলেছে। আমরা মূল কারণটা ধরে উঠতে পারছি না। যেখানে ধরতে যাচ্ছি বা ধরা হয়তো সম্ভাবনা আছে, সেরকম জায়গায় রাজনীতি এসে পুরো জিনিসটা বিভিন্ন রকম তথ্য নিজেদের মতো করে তারা আমাদের সামনে তুলে ধরছে, নিজেদের মতো করে, দৃষ্টিভঙ্গির থেকে নিজেদের লাভ হবে যাতে, এবং একটা অদ্ভুত ধোঁয়াশা সৃষ্টি করছে। আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। খেয়াল করে দেখুন তো, শুধু এইভাবে নারীদের নিরাপত্তা নিয়ে ভাবাটা খুব জরুরি। জরুরি তো অবশ্যই, মানুষের নিরাপত্তা নিয়ে আমাদের রাজ্যে ভাবাটা সব থেকে বেশি জরুরি, নারী পুরুষ নির্বিশেষে। নারীরা ধর্ষিতা হচ্ছেন, খুনও হচ্ছেন, পুরুষরা তারাও তো আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, মানুষ মরছে। এটাই তো শেষ কথা। শুধু লিঙ্গভিত্তিক সন্ত্রাসের দিকে নজর দিলে তো চলবে না, গোটা বিষয়গুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আসলে হচ্ছে মানসিকতা। কোন মানসিকতার থেকে কোনো নারীর ওপর অত্যাচার হতে পারে বা কোনো পুরুষের ওপর অত্যাচার হতে পারে? যে কেউ যখন তখন অন্যায় বা এই নৃশংসতা করতে পারে না। আপনি একদম যে কোনো লোকের হাতে একটা ছুরি ধরিয়ে দিন, তার চরম শত্রুর সামনে থেকে দাঁড় করিয়ে দিন, সে ইচ্ছে করলেই তার গলা কেটে দিতে পারবে না। আমরা সবাই ছোটবেলায় খেলেছি, ফুটবল খেলেছি, বন্ধুদের সাথে খেলার মাঠে মারপিট হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, কত কিছু হয়েছে, পাড়ায় পাড়ায় মারপিটও হয়ে গেছে। কিন্তু এইভাবে 4টে বন্ধু খেলছে, খেলার জয় পরাজয় নিয়ে একজন আরেকজনের গলা কেটে দিচ্ছে, ভাবা যায়? মানে সামগ্রিকভাবে মানসিকতার একটা পরিবর্তন তৈরি হয়েছে। যা কিছু করা যায়, এবং এরকম একটা সহিংস একটা ব্যাপার, এটা মানুষের মধ্যে ঢুকে গেছে। আবার বলছি, ঠিক যে পরিমাণ মহিলা সাম্প্রতিককালে নির্যাতিত হয়েছেন, তার থেকে বেশি হয়তো মানুষ খুনও হয়েছে। সুতরাং খুনটা, মানুষের ওপর অত্যাচারটা, এই হিংসাটা, এটার গোড়াটায় যাওয়াটা খুব খুব জরুরি। যদি এই সামাজিক হিংসেটা, এই মানসিকতাটা বদলানো যায়, তাহলে দেখবেন
সবার ওপর হিংসাই তো কমবে, এই এই মহিলাদের ওপর এই অত্যাচার ভায়োলেন্স এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। আর না হলে আমরা বিভ্রান্ত হয়ে চারপাশে থাকবো, আমরা বিভিন্ন কিছু সাজিয়ে গুছিয়ে বলবো, বিভিন্ন বেশ আলংকারিক জিনিসপত্র আসবে, র্যাপিড রেসপন্স, হেল্পলাইন, দুর্গা বাহিনী, অথবা ওই মোমবাতি জেলে মিছিল করা তো আছেই, এগুলো হবে, কাজের কাজ কিছু হবে না। কারোর মনের মধ্যে আপনি ঢুকবেন কি করে, কে কোন ঘরের কোণে বসে হঠাৎ করে এরকম উদগ্র হয়ে উঠছে, সেই অপরাধী মনের খোঁজটা কে পাবে, কোন প্রশাসন পাবে, কোন দুর্গা বাহিনী পাবে, কোন কুইক রেসপন্স পাবে? আমরা সামগ্রিকভাবে এগুলোকে ওই সামাজিক অবক্ষয় বলে ছেড়ে দিচ্ছি। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, বিভিন্ন কিছু বলার সময় সব বলে দিই। বিশ্বাস করুন, আসল কারণটার দিকে নজর দেওয়া দরকার। আসল কারণ হচ্ছে একটা বিস্তীর্ণ সময় জুড়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের এখানে সহজাত হয়ে উঠেছে। আজকে মানুষজন যে নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে খুশি এরকম সন্ত্রাস হচ্ছে, তার মূল কারণ এটাই। রাজনীতি নিজের স্বার্থে এই দুর্বৃত্তদের অতীতেও দিত, অনেক দিন ধরে দিচ্ছে। সেই ইংরেজ আমলেও তারা কিন্তু এই দুর্বৃত্তদের এইভাবেই ব্যবহার করত। কিন্তু এখন সাম্প্রতিককালে রাজনৈতিক নেতাদের দেখে দেখে কোথাও গিয়ে হয়তো সেই দুর্বৃত্ত নেটওয়ার্কের দুর্বৃত্তদের মনে হয়েছে যে আমরা ওদের থেকে কম কি, একই রকম তো, আমাদের ওর মধ্যে কোনো ফারাক নেই। সুতরাং তারা তাদের মতো করে ডালপাল্লা মেলেছে, মানসিকতাটা চারপাশে ছড়িয়েছে, এবং সেটা দুর্বৃত্তায়নের আওতার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সাহিত্যিক, সমস্ত শিক্ষিত অশিক্ষিত সমস্ত স্তরের মানুষজন ঢুকে পড়েছে। সুতরাং যতক্ষণ না এই গোটা বিষয়টায় গোড়ায় গিয়ে একটা দাড়ি টানা যাবে, একটা লাগাম পরানো যাবে, শুধু ক্ষমতার জন্য দুর্বৃত্তদের এইভাবে যদি লাই দেওয়াটা বন্ধ না হয়, তাহলে কিন্তু ভয়টা যাবে না। ফুটবল খেলা নিয়ে তাও কি বন্ধু বান্ধবদের মধ্যে 3 গোলে হেরে গেছে, সেই জন্য ছেলেটাকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে দিল। মানে মানুষের টলারেন্সের কত অভাব হয়ে যাচ্ছে আজকে দ্রুত শুনে। রাজনীতিকরা বলবেন, কিন্তু নিজেদের দায় অস্বীকার করতে পারবেন? দুর্বৃত্তায়নের দায় তো তাদের, সব থেকে বেশি তাদের। আরেকটা ছোট বিভিন্নভাবে কিভাবে এভাবে তারা বিভিন্ন জিনিসগুলো ছড়িয়ে যায়, আরেকটা জিনিস তুলে ধরি। কোচবিহারের শীতলকুচিতে আজ গেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেত্রী। তাকে আজ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, এবং যথারীতি তারও ডিম থেরাপি হয়েছে। মানে বুঝতে পারছিলেন, এতদিন ধরে তৃণমূলের সাথে নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, সেটাকে একটা পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ বলে ধরা হচ্ছিল, এবং তার মধ্যে একটা রোম্যান্টিসিজম খুঁজে বেড়াচ্ছিলেন অনেকে। মীনাক্ষী, তিনি তো বিরোধী দলের সদস্যা ছিলেন, তাকে টার্গেট করার মধ্যে পরিসরটা বড় হলো, এবং বোঝা গেল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশঙ্কাটা নির্ভুল। তারা বলেছিলেন আইন হাতে তুলে নিতে পারবেন না, এটাকে কোনোভাবে কোথাও গিয়ে মদত দেওয়া যায় না, এটা সামগ্রিকভাবে অরাজকতার পথে নিয়ে যেতে পারে, শৃঙ্খলাহীনতার পথে নিয়ে যেতে পারে। দেখছেন তো, বিষয়টা আস্তে আস্তে সর্বজনীন হয়ে যাচ্ছে। ওই বললাম কিভাবে অপরাধ মনস্কতা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ছড়ায়। আজ শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডিম ছড়ার থেকে বোঝা গেল যে বিষয়টা ছড়াচ্ছে। এখন ক্ষমতা আছে রাজ্য সরকারে, সংখ্যালঘু এলাকা আসছে যাতে একটা সাম্প্রদায়িক লাগে, তার জন্য আমরা সংখ্যালঘু ভাই সহ করে সাধারণ জনগণ মীনাক্ষীকে শীতলকুচি বাজারে রুখিয়ে দিয়েছে। যে করেছেন অন্যায় কাজ করেছে। এই ডিম ছোড়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। এ ধরনের আচরণ যারা করেছেন তারা ঘৃণ্য কাজ করেছে।
এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোনো কর্মসূচি নেই, আর সিপিএম তো নেই এখন, কেন তাকে মারায়? বাঙালিকে ধন্যবাদ দিন, এত সফট প্রতিবাদ করছেন ওনারা। আমাদেরকে তো ইট পাটকেল মারা হতো, গাড়ি ভাঙা হতো, বাঁশ মারা হতো, আমার গায়ে দাগ আছে, আমি কাউকে দেখাইনি আজ পর্যন্ত। সেটা তো এখনো হয়নি এই নেতাদের সঙ্গে। তার চেয়েও খারাপ হওয়া উচিত, এরা মানুষকে যা কষ্ট দিয়েছে। কাঁচা ডিম পকেটে করে নিয়ে মারছে ওরা, এটা কোনো অস্ত্র নাই, সংবিধানের কোনো বাধা নেই, এর জন্য কোনো শাস্তি নেই। কেন ছুড়বে? কেন আগে বলতে হবে কেন ছুড়েছে। পুলিশ কেন আমার গাড়ি বের করে দেওয়ার জন্য তৎপর ছিল? কেন পুলিশ ওদেরকে ধরার জন্য তৎপর ছিল না? মন্ত্রীরা বলবে যে হ্যাঁ চলবে ডিম থেরাপি, মন্ত্রীরা বলবে এটা ডেমোক্রেসি। আবার কোনো মন্ত্রী এক ধাপ এগিয়ে বলবে যে ডিম না এবারে ইট চলবে, আর তারপরে আজকে আমার গাড়িতে ইট পড়বে। কি অপরাধ? দেখুন, সাম্প্রতিককালে যারা ডিম ছুটছিল তাদের সাথে নিজেদের সম্পর্ক অস্বীকার করছিল বিজেপি। সকলে সমস্যারে বলছিলেন যে এটা যারা করছে তারা আসলে নিজেদের বিভিন্ন কারণে তারা হঠাৎ করে বিজেপি হয়ে গেছে, বা এরা বিজেপির কেউ নয়, দুষ্কৃতী, এটা আস্তে আস্তে বলা হচ্ছিল। কিন্তু মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম ছোড়ার কৃতিত্বই বলুন আর কলঙ্কই বলুন, বিজেপি যেচে নিজের গায়ে নিয়েছে। শীতলকুচির বিজেপি কর্মীরা দাবি করেছেন যে মীনাক্ষী নিহত বাম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে অশান্তি পাকাতে চেয়েছেন, তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন। গোটা বিষয়টায় তার মানে এইভাবে যখন বিজেপি কর্মীরা প্রতিক্রিয়া দিচ্ছেন, তখন এটা ভাবতে হবে যে কোথাও গিয়ে নিচুতলা নেতৃত্বের বার্তাকে অগ্রাহ্য করছে না তো। এটা হলে কিন্তু এটা আরও দুশ্চিন্তার বিষয়। এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং যার জন্যে বারবার শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী তারা কিন্তু বলছেন এটা। তার কারণ কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা আক্রমণ হতে পারে না, এটাও কোনো রকমভাবে আইন হাতে তুলে নেওয়া, যেটা সামগ্রিকভাবে এই নতুন সরকারকে এই যে সমস্যায় ফেলতে পারে, এই বিপদটা কিন্তু তারা টের পাচ্ছেন। আপনাদের একটা ছোট গল্প বলি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমার সঙ্গে দেখা হয়েছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রী ইলা গান্ধীর সঙ্গে। সেখানে তখন কৃষ্ণাঙ্গরা তারা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে ওই বর্ণবিদ্বেষী সরকারকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা হাতে পেয়েছে, এবং ক্ষমতা হাতে পেয়ে তারা যেটা শুরু করেছিলেন ইলা গান্ধীর কথায়, সেটা ছিল রিভার্স অ্যাপারথাইড, অর্থাৎ উল্টো বর্ণবিদ্বেষ। শ্বেতাঙ্গদের তারা তাড়া করে দেশের একটা দুটো জায়গায় সেখানে আটকে দিয়েছিলেন। ব্লমফন্টেন বা প্রিটোরিয়ার মতো একটা দুটো জায়গায় প্রদেশে কোনো রকমে তারা একত্রিত হয়ে বাঁচছিল, আর বাকি সব জায়গায় নিজেদের স্বরাজ পেয়েছে মনে করে ওই কালো মানুষগুলো দাপিয়ে বেড়াচ্ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে মারপিট করা শুরু করে। দেশে একটা অদ্ভুত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এটাই সেই সময় তিনি বলেছিলেন। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্বতে এটাই বুঝবেন যারা অভিজ্ঞ। ঠিক যে অভিজ্ঞতার জোরে শুভেন্দু অধিকারী এই আজকে এই বারুইপুরের ঘটনার যাবতীয় রাজনৈতিক হস্তক্ষেপ, ঘোলা জল, বিপদগামী হওয়ার সম্ভাবনা এগুলোকে সামলে দিয়েছেন, ঠিক সেই একই দূরদৃষ্টিতে তিনি হয়তো বুঝতে পারছেন। সেই জন্যই হয়তো আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে বারণ করছেন লোকজনকে। কিন্তু এই বার্তাটা ওপর থেকে নিচ পর্যন্ত যাওয়া শুধু নয়, সঙ্গে সঙ্গে সেটা মান্য করাটা খুব জরুরি। সম্প্রতি কামারহাটি পুরসভার পুরপ্রধানের পদটা খালি হয়েছিল, পদত্যাগ করেছিলেন তৃণমূলের গোপাল শাহ। যেরকম চারপাশে বিভিন্ন তৃণমূল পরিচালিত পুরসভা, পঞ্চায়েত সবগুলো থেকে তারা সব পদত্যাগ করছেন, এখানেও করেছিলেন। আর তারপরেই পুরো বোর্ডটা দখল করে নেন সুশান্ত চট্টোপাধ্যায়, বলেন তিনি কামারহাটির নতুন চেয়ারম্যান। তার একটা অন্য পরিচয় আছে, তিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা। নির্দল হিসেবে ভোটে জিতলেও বিজেপির রাজ্য নেতৃত্ব আরেকবার সিঁদুরে মেঘ দেখেছে। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেছেন, কোথাও তৃণমূলের পুরো বোর্ড ভেঙে গেলে কি হবে না হবে সেটা সরকার ঠিক করবে, দল সরকারের কাছে মাথা গলাবে না। অর্থাৎ
তৃণমূলের পুরো বোর্ড ভেঙে যেতেই যেভাবে সুশান্ত চট্টোপাধ্যায় বাকিদের নিয়ে কামারহাটিতে নতুন বোর্ড গড়েছেন, সেই প্রবণতা গোড়াতেই নির্মূল করতে চাইছেন বিজেপির রাজ্য নেতারা। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে? সংযত হয়ে যান, এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। কি হয়েছে, কেন হয়েছে, ওর দাদা তো সম্পর্ক হতেই পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তিনি একজন নির্দল কাউন্সিলর, তাদের ওখানে কি করে বোর্ড হয়েছে না হয়েছে তারা জানে। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার মনে হয় যেরকম নিয়ম আছে সেরকমই হওয়া উচিত। বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন। কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। আমার ধারণা শ্রমিকবাবুকে ভুল তথ্য দেয়া বা ভুল বোঝানোর একটা চেষ্টা হয়েছে। কি ভুল বোঝানো? যে বিজেপি পরিচালিত বোর্ড, এই তথ্যটা তো ঠিক নয়, এটা বিজেপি পরিচালিত বোর্ড হয়নি। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের বার্তাটা খুব সুস্পষ্ট, এবং বিশেষ করে যারা ইচ্ছে মতো যাবেন আসবেন বলে ঠিক করছেন তাদের সম্পর্কে এই বার্তাটা এটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ঘটনাচক্রে এই যে আমাদের এখানে বেশ কয়েকজন সাংসদ তারা পদত্যাগ করেছেন, তার ফলে কিন্তু 3টে আসন রাজ্যসভায় খালি হয়েছে। সেখানে কি হবে, সেখানেও তো কেউ যেমন সুখেন্দু শেখর রায়, তিনি গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন একটা পোস্ট করেছিলেন, তার বাবার সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্কের কথা তাতে উল্লেখ ছিল। এবার পরিবারের সাথে শ্যামাপ্রসাদের সম্পর্কটা, সেই স্মৃতিটা উস্কে দেওয়াটা কি আসলে তার নিজের অবস্থান বদলের একটা ইঙ্গিত দেওয়া? তিনি চাইছেন কি যে বিজেপির সমর্থনে আরেকবার রাজ্যসভায় যেতে? আমি বলছি এরকম চাওয়া পাওয়াগুলো তো রয়েছে, সেগুলোর মধ্যে কোথাও গিয়ে যে বার্তাটা নেতৃত্ব দিতে চাইছেন সেটার যাতে একটা সুসামঞ্জস্য থাকে, সেটা পরিষ্কার হয়ে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মাথায় শুধু ওই শ্রমিক ভট্টাচার্যের ওই কথাটাই মনে হচ্ছে যে বিজেপি তো হরিনাম সংকীর্তন সভা নয় যে কেউ এলেন, ঢুকে পড়লেন, চলে গেলেন। এটা আসলে তার ছাঁকনির প্রশ্ন।